আমাদের আজকের আলোচনায় আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ, এটা ইন্টারমিডিয়েট বলেন বা এর নিচে যে কোনো ক্লাস বলেন, ইভেন দেখা গেছে 6, 7, 8, 9, 10 এখানেও আমাদের এই টপিকটা আসে। সো এ নিয়ে আমাদের আজকে কথা হবে ইনশাল্লাহ। তো আসেন শুরু করে দিই, আমরা মূল আলোচনায় চলে যাই। সো উইল টক অ্যাবাউট উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ। তো আমি আপনাদের জন্য এইচএসসি একটা উইথ ক্লুজ, যেটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে, এরকম একটা কোয়েশ্চেন নিয়েছি মডেল কোয়েশ্চেন হিসেবে। তো আসেন আমরা এটাকে সমাধান করি এবং দেখি আসলে সমাধান করার টেকনিকটা কি। তো যে কোনো কোয়েশ্চেন সমাধান করতে গেলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা প্রশ্নের মধ্যে যে ইনস্ট্রাকশন আছে সেটা পড়ে নেব। এখানে কি বলছে দেখেন, রিড দ্য ফলোইং টেক্সট। নিচের টেক্সট যেটা আছে এটা আমাদেরকে পড়তে বলছে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং গ্যাপগুলো বা ব্ল্যাঙ্কগুলোকে ফিল ইন করতে বলতেছে উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্স থেকে শব্দ নিয়ে আমরা ফিল ইন করব গ্যাপগুলোকে। এইখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো, দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড। যতগুলো ওয়ার্ড দরকার তার চেয়ে বেশি শব্দ এখানে দেয়া আছে। এর পরের কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মেক any grammatical change if necessary। যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে। গিট্টুটা ঠিক এই জায়গাতেই লাগে। আমাদের অনেক ভাই বোনেরা বোঝে না যে ভাই যা দেয়া আছে তা লিখলেই তো ভালো হইতো, আবার কেন গ্রামাটিক্যাল চেঞ্জে যাব। ওকে, আচ্ছা, গ্রামাটিক্যাল চেঞ্জ এই জন্যই যে আপনি গ্যাপ ফিলিং করছেন, ঠিক আছে, আপনাকে ওয়ার্ড দেয়া আছে এটাও ঠিক আছে। অনেক সময় আপনাকে দিয়ে রাখবে নাউন, গ্যাপে লিখতে হবে অ্যাডজেক্টিভ, দিয়ে রাখছে আপনাকে অ্যাডজেক্টিভ, গ্যাপে লিখতে হবে নাউন। ইভেন মাঝে মাঝে দেখবেন দিয়ে রাখছে অ্যাডজেক্টিভ, আপনাকে বানাতে হবে ভার্ব, যেটা আমরা আজকের এই কোশ্চেনটাতে দেখতে পাবো ইনশাআল্লাহ। এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। অনেকে কমেন্ট করছেন, আমি নাম ধরে না বললেও মনে হয় বেটার হয়। খাদিজা পারভিন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সুকান্ত চন্দ্রশীল, মোহাম্মদ মনির ভাই, রবিউল ইসলাম, মৃদুল ভাই, আতোয়ারুল ভাই, শাহরিয়ার ভাই, মন্ডুল ইসলাম, দেলোয়ার ভাই, জুয়েল ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রসপার। প্রসপার শব্দটা হলো একটা ভার্ব, তাই না? বি, এই শব্দটা হচ্ছে একটা ভার্ব। সো এটা হচ্ছে একটা কনজাংশন। হ্যাঁ, এটা হলো একটা কনজাংশন। হেল্প, এটা দেয়া আছে হলো একটা ভার্ব। ওকে ডিয়ার। আইডিয়ালিজম, এটা একটা নাউন। হেন্স, এটা একটা কনজাংশন। ওকে, এটা একটা কনজাংশন। ইমর্টাল, দেখেন, ইমর্টাল, অমর, এটা একটা অ্যাডজেক্টিভ। পজিটিভ, এটাও অ্যাডজেক্টিভ। কান্ট্রি, নাউন। ওয়েলফেয়ার, নাউন। ম্যাটেরিয়ালিজম, অলসো নাউন। কোয়ালিটি, নাউন। তো যদি কোনো চেঞ্জ করতে হয়, নাউনকে অ্যাডজেক্টিভ বানাতে হতে পারে, অ্যাডজেক্টিভকে ভার্ব বানাতে হতে পারে, ইভেন সিঙ্গুলার দেয়া আছে, আপনাকে প্লুরাল বানানোর প্রয়োজন হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন, এটা খুব সহজ একটা প্যাসেজ দেয়া ছিল, মানে খুব সহজ একটা টেক্সট আসছে, ঢাকা বোর্ড 2024 সালের কোয়েশ্চেন, ঠিক আছে? তো দেখেন, গুড সিটিজেন্স, ইভেন দেখেন যদিও এটা ইন্টারমিডিয়েটের, এটা ক্লাস 10 এর স্টুডেন্টদেরও কাজে লাগবে, নন ক্যাডারে যারা এক্সাম দিচ্ছেন তাদেরও কাজে লাগবে। ওকে, আমাদের অনেক ভাই বোন আছেন ক্যাডারের প্রিপারেশন নিচ্ছেন, রিটেনের, হ্যাঁ, নন ক্যাডারেরও প্রিপারেশন অনেক না নিলেও চলবে ইনশাআল্লাহ। দেখবেন নন ক্যাডার এক্সাম দিলে অনেক সময় এগুলো কাজে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো দেখেন, গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল। গুড সিটিজেন্স হচ্ছে ড্যাশ পিপল। তো আমরা কিন্তু জানি বাবা যে সাধারণত নাউনের আগের যে ওয়ার্ডটা সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে কি বলা হচ্ছে, গুড সিটিজেন্স মানে যারা সুনাগরিক বা ভালো নাগরিক। এই ভালো নাগরিক না বলে এখানে গুডের বাংলা হয়ে যাচ্ছে সু, সুনাগরিক। সুনাগরিক, সুনাগরিকরা বা সুনাগরিক গণেরা আর ড্যাশ পিপল, তারা হচ্ছেন, তাহলে সুনাগরিকরা কি কোনো নেগেটিভ কিছু হবে না, ডেফিনেটলি পজিটিভ কিছু হবে। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের এই জায়গাটাতে একটা অ্যাডজেক্টিভ দরকার। ওকে, তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভ দরকার। আমরা কি নিতে পারি, আমরা এখানে নিয়ে নিলাম, দেখেন দেয়া আছে আইডিয়ালিজম। তাহলে যারা সুনাগরিক, আইডিয়ালিজম মানে হচ্ছে আদর্শবাদ। তারা কি আদর্শবাদ মানুষ নাকি আদর্শ মানুষ? তাহলে ডেফিনেটলি আদর্শ মানুষ।
এই যে দেখেন পিপল একটা নাউন, আমি সামনে নিয়ে নিব বাবা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখানে কি লিখে দেব, আমি লিখব গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল। এই দেখেন সুনাগরিকেরা হচ্ছে আদর্শ মানুষ, হু আর পজেসিং দ্য ড্যাশ অ্যাটিটিউড, যারা এই পজেস মানে হচ্ছে ধারণ করা, ধারণ করে দ্য ড্যাশ অ্যাটিটিউড। তো দেখেন আমাদের কিন্তু জানা আছে, আমাদের মানা আছে, অনেক অনেক উদাহরণ টানাও আছে। সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে জানিয়ে আসছি, আমি আমার ক্লাসগুলোতেও আলোচনা করেছি। আপনি যদি কখনো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে গ্যাপ পান, ডিটারমিনার আর নাউনের মাঝখানে গ্যাপ পেলে আপনাকে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে। এখন কোয়েশ্চেন আসতে পারে আপনার মাথায় যে ভাই ডিটারমিনারটা কি? আমি কিন্তু বলে ফেলছি ভাই, আপনাদেরকে অনেকবার পড়িয়েছি, দেখিয়েছি, শিখিয়েছি, লিখিয়েছি। সেটা হচ্ছে এর মধ্যে আছে সংখ্যা, ডিটারমিনার বলতে সংখ্যা হয়, পরিমাণ হয়, আর্টিকেল হয়, পজেসিভ হয়, ডেমনস্ট্রেটিভ হয়, ডিস্ট্রিবিউটিভ হয়, তাই না? অনেক কিছু হয়। সো দেখেন আমি যখন বলবো ড্যাশ বয়, আপনি কি বলতে পারেন? আ গুড বয়, আ ব্যাড বয়, আ টল বয়। সো আমরা এখানে এ পাচ্ছি একটা ডিটারমিনার বা আর্টিকেল, বয় একটা নাউন, মাঝখানে আমি অ্যাডজেক্টিভ লিখে ফেলছি কিন্তু, তাই না ডিয়ার? সো এই যে দেখেন তো এখানে কি বলা হচ্ছে, আদর্শ নাগরিক বা সুনাগরিকরা হচ্ছে সেই আদর্শ মানুষ হু আর পজেসিং, হ্যাঁ, যারা ধারণ করছে। ঠিক আছে, যারা ধারণ করছে, তা তারা কি ধারণ করতেছে বাবা? দেখেন যারা ধারণ করতেছে তার ড্যাশ অ্যাটিটিউড। কেমন অ্যাটিটিউড দেখি আমরা? এই যে পজিটিভ অ্যাটিটিউড। তাহলে দা হলো একটা ডিটারমিনার, অ্যাটিটিউড এটা হচ্ছে একটা নাউন, সো মাঝখানে আমার একটা অ্যাডজেক্টিভ দরকার। এইখানে আমি পজিটিভ শব্দটা লিখে দিই, দেখেন হয়ে গেছে। তাহলে সুনাগরিক হচ্ছে সে সকল আদর্শ মানুষ যারা ধারণ করছে বা যারা ধারণ করে পজিটিভ মনোভাব অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ড্যাশ অলসো। সো আমরা জানি, আমি আপনাদেরকে প্যারালালিজমের স্ট্রাকচারে শিখিয়েছি এটা, আমি আপনাদেরকে প্যারালালিজমের ক্লাসে এটা দেখিয়েছিলাম। সেটা কি? সেটা হলো আমরা যদি কখনো অ্যান্ড, বাট, অর, দেন, আরো আছে, হ্যাঁ মুখে বলছি, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, ওয়েদার অর, এছাড়াও ডট ডট ডট, কমা, ডট ডট ডট, অ্যান্ড, ডট ডট ডট, এরকম যদি কখনো পাই, তো এই সিচুয়েশনে কি করব আমরা ভাই? যদি প্রথম গ্যাপে নাউন থাকে, পরের গ্যাপেও নাউন হবে, তারপরের গ্যাপেও নাউন হবে। যদি প্রথম গ্যাপে অ্যাডজেক্টিভ থাকে, then the next gap will take an adjective and the last gap will also take an adjective as well. So this is the rule of parallelism. So আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন সোসাইটি ওয়ার্ডটা একটা নাউন, কমিউনিটি ওয়ার্ডটা একটা নাউন, এন্ড আছে না? এন্ড আছে, সো আমার এখানে একটা নাউন দরকার। কি আছে এখানে? কান্ট্রি। এই যে আমি ইজিলি নিয়ে নিতে পারলাম কান্ট্রি। অলসো এই যে দেখেন পুরো বাক্যটা কি বলছে? সুনাগরিক হচ্ছে সে সকল আদর্শ মানুষ যারা ধারণ করে দেশের প্রতি, সম্প্রদায়ের প্রতি, সমাজের প্রতি পজিটিভ মনোভাব বা ইতিবাচক মনোভাব। ওকে, আমাদের ভাই বলতেছেন যে আমরা তো এখানে পজিটিভ পিপলও দিতে পারতাম। সুন্দর কথা বলছেন মামুন ভাই, চমৎকার একটা কথা বলছেন। হ্যাঁ, আপনি পজিটিভ পিপল বলতে পারতেন, কিন্তু পজিটিভ পিপল বললে আপনি কি সেইখানে গিয়ে আইডিয়াল অ্যাটিটিউড বলবেন? আইডিয়াল পিপলরা পজিটিভ অ্যাটিটিউড রাখে, আর আপনি যদি বলেন পজিটিভ পিপলরা আইডিয়াল অ্যাটিটিউড রাখে, এটা তো আসলে যায় না। বুঝতে পারছেন তো? এই আর কি। ওকে ডিয়ার, আচ্ছা ধন্যবাদ মামুন ভাই। তারা নেভার পজেস, তারা কখনোই ধারণ করে না দ্য কোয়ালিটি অফ ড্যাশ। তো আমরা জানি অফ একটা প্রেপোজিশন, অফ একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করতে হয়। এখানে কোনো ভার্ব আছে? এই যে আছে, তাহলে বি এর সাথে আইএনজি যোগ করে দেন, হয়ে গেছে বিং। তাহলে দেখেন দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ বিং ডেভিয়েটেড। ডেভিয়েটেড ফ্রম মানে হলো বিচ্যুত, বিচ্যুত বা দ্য রাইট পাথ। তারা কখনোই এমন কোন কোয়ালিটি পজেস করে না যে কোয়ালিটি গুলো সঠিক পথ থেকে বিচ্যুত। ঠিক আছে ডিয়ার? এই তো মাশাআল্লাহ, অনেকে চমৎকার ভাবে কমেন্ট করছেন আমাদের সাথে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যদিও অনেক রাত হয়ে গেছে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম প্লিজ শেয়ার দিস লাইভ, শেয়ার দিস লাইভ।
যদি সমস্যা না থাকে আমাদের লাইভটা একটু শেয়ার করে দিতে পারেন, পরবর্তীতে আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে তারা এই ক্লাসটা দেখতে পারবে ইনশাল্লাহ। ওকে ডিয়ার, আপনাদের ভাই বোন যারা আছে তারা এই ক্লাসটা দেখতে পারবে। আপনাদের প্রবলেম না থাকলে কাইন্ডলি একটু শেয়ার করে দিন। বিশেষ করে এই যে সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, তাদের কিন্তু এটা মানে মারাত্মক কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি। এবার আসেন পরের অংশটাতে। দেই, এই দেই বলতে কাকে বোঝাচ্ছে? এইটা একটা প্রোনাউন রেফারেন্স, যেটা ইন্টারমিডিয়েটে আসে মনে হয় সম্ভবত আপনাদের, হ্যাঁ আপনাদের যারা শর্ট সিলেবাসে আছেন তাদের প্রোনাউন রেফারেন্স নাই। দে মানে হচ্ছে সুনাগরিক বা গুড সিটিজেন্সদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, গুড সিটিজেন্স আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট আ ড্যাশ অফ। তো দেখেন এই যে ড্যাশ দা প্লাস ড্যাশ প্লাস অফ, এইখানে একটা তথ্য যদি রাখেন মাথায় কাজে আসবে, মানে যদি রাখেন মাথায় কাজে লাগাইতে পারবেন সেক্ষেত্রে খাতায়। সেটা হচ্ছে ডিটারমিনার এবং প্রেপোজিশন। অনেকে এটাকে ডিটারমিনার আর প্রেপোজিশন না বইলে অন্যভাবে ধরে আর কি। এর মাঝখানে গ্যাপ থাকলে 100% নাউন লিখতে হবে। অনেকে এটাকে এইভাবে পড়ে আসছেন, দা প্লাস নাউন প্লাস অফ। এই দা হলো ডিটারমিনার, অফ হচ্ছে প্রেপোজিশন, মাঝখানে নাউন। এই দা না, এখানে অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? যেমন আপনি বলতে পারেন দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, ইংরেজির গুরুত্ব cannot be described in a single sentence. ইংরেজির গুরুত্ব একটা বাক্যে শেষ করা যাবে না। জাস্টিন ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে খেয়াল করি তো আমরা বাবা যে জায়গাটাতে ছিলাম আমরা, দেখেন দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস। সারাউন্ডিংস মানে তাদের আশেপাশ, চারপাশ, তারা সবসময় তাদের চারিপাশের ড্যাশ সম্পর্কে থিঙ্ক করে। কি সম্পর্কে? আমরা এখানে ব্যবহার করতে পারি প্রসপারিটি অথবা ওয়েলফেয়ার। অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার। আমার একটা নাউন দরকার এখানে, কারণ ডিটারমিনার এবং প্রেপোজিশন এর মাঝখানে নাউন বসে। তাহলে আমরা কি বলতে পারি? এই যে ওয়েলফেয়ার। ইভেন আপনি এখানে প্রসপারিটিও বলতে পারতেন। কেমন? এখানে প্রসপারিটিও বলা যেতে পারত। এবার দেখেন দে হ্যাভ অল দ্য গুড। এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে বাবা। হ্যাঁ, এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। এই জায়গাটাতে মানে একটা টুইস্ট হচ্ছে কি জানেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা অনেক স্টুডেন্টদের কাছে মনে হবে ভাই এত সহজ প্রশ্ন এ ঢাকা বোর্ডে দিল, এরা এত সহজ কোশ্চেন দিছে ভাই। এই যে দেখেন ওনারা বলছে কিন্তু মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যাল চেঞ্জ আপনাকে করতে বলছে। এখন ঢাকা বোর্ড এই কাজটা করে, চিটাগাং বোর্ডও মাঝে মাঝে দেখা যায় এই কাজটা করে তারা। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, এবার আমাদেরকে একটা চেঞ্জ করতে হবে দাদা। অল বলছে, অল শব্দটাই হলো একটা প্লুরাল ডিটারমিনার। সো এর পরের নাউনটা অবশ্যই প্লুরাল হবে যদি কাউন্টেবল হয়। তাহলে দেখেন দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটি। এখন প্রশ্ন হচ্ছে আমি কি অল বললে কোয়ালিটি বলবো নাকি কোয়ালিটিস বলবো? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, এই যে কোয়ালিটিস হয়ে গেছে। হোয়াই কোয়ালিটিস? বিকজ দেয়ার ইজ আ ডিটারমিনার ইন ফ্রন্ট অফ দ্য নাউন এন্ড অ্যাজ ইটস প্লুরাল সো দ্য নাউন উইল অলসো বি প্লুরাল। ওকে, জাহাঙ্গীর কবির ভাই, সুকান্ত ভাই, ফারহান তানভীর ভাই, ধন্যবাদ ফারহান ভাই। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাদের সব দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস দ্যাট লিড, তাদের সকল ভালো ভালো গুণাগুণ থাকে, দ্যাট লিড দ্যাম টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স। এই যে আবার একটা অফ পেয়ে গেছি, প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যোগ হয়। সো এরপর আমার একটা পিওর ভার্ব দরকার যার সাথে আইএনজি যোগ করবো। এই যে হেল্প, এইবার আমরা হেল্পের লগে একটা আইএনজি যোগ করে দেই, হেল্পিং হয়ে গেছে। দেখেন তাহলে দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস দ্যাট লিড দেম টু দ্য পাথ অফ হেল্পিং আদার্স। তারা সব সময় ভালো যেই গুণাগুণগুলো আছে তার সবগুলোই তারা ধারণ করে বা তাদের থাকে, যাতে করে তারা সব সময় অন্যদেরকে ভালো করতে পারে। হ্যাঁ, এরকম পথে তাদেরকে এই কোয়ালিটিগুলো তাদেরকে লিড দেয়। দ্যাট ইজ হোয়াই, এই জন্য গুড সিটিজেন্স আর লাভড বাই অল।
দেখেন সুনাগরিকেরা সবার দ্বারা ভালোবাসা প্রাপ্ত হয়। they are not thinking of their dash prosperity। এই prosperity আমরা জানি ইটি থাকলে নাউন হয়, হ্যাঁ, পপুলারিটি, সিমিলারিটি, প্রসপারিটি। আচ্ছা, তো দেখেন এটা একটা নাউন, নাউনের আগে আমার একটা কি প্রয়োজন, আমার একটা প্রয়োজন অ্যাডজেক্টিভের, বিকজ আমরা জানি যে নাউনের আগের ওয়ার্ডটা সাধারণত নাউন সম্পর্কে তথ্য দিতে চাইলে তাকে অ্যাডজেক্টিভই হইতে হবে। ওকে, দে আর নট থিংকিং অফ দেয়ার, এই যে আমরা পেয়ে গেছি। তো এইখানে আমরা কি পেয়ে গেছি দেখেন, এই ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে বস্তুবাদ। এইটা একটা নাউন, কিন্তু আমার তো নাউন দরকার নাই, আমার অ্যাডজেক্টিভ দরকার। তাহলে আমরা এখানে কি নেব, ম্যাটেরিয়াল। তারা কখনোই বস্তুগত, হ্যাঁ, লাভের চিন্তা করে না, ঠিক আছে, কখনোই চিন্তা করে না। এন্ড এবং ড্যাশ, এখানে সাবজেক্ট অবজেক্ট সব আছে, তাহলে আমরা এখানে এন্ড সো অথবা এন্ড হেন্স যে কোনো একটা লিখতে পারি। দেখেন এন্ড এবং হেন্স, সেজন্য এখন দেখেন অনেকে বলতে পারেন এখানে সো দেওয়া যাবে না, সো দেওয়া যাইতো, কিন্তু এখানে তো একটা কমা দেয়া আছে, কমা থাকলে সো না দেয়াটা আমাদের জন্য বেস্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন হ্যান্স দেই, সেজন্য, এবং সেজন্য দেই ডেডিকেট দেয়ার লাইফস ফর আদার্স উইচ, এজন্য তারা অন্যের জন্য নিজের জীবনকে, এই লাইফস এটা হচ্ছে প্লুরাল, কিন্তু কিসের প্লুরাল, লাইফের প্লুরাল, হ্যাঁ, লাইফস, তারা নিজের জীবনকে উৎসর্গ করে যা তাদেরকে অমর বানায়। তো উইচ হচ্ছে গিয়ে এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমার কি দরকার, ভার্ব দরকার, ঠিক আছে। উইচ, যেটি কি করে, তাদেরকে অমর করে। তাহলে অমর ইংরেজি হচ্ছে ইমমর্টাল, হ্যাঁ, আর এটাকে আপনি যদি ভার্ব বানান তাহলে হবে ইমমর্টালাইজ। ওকে ডিয়ার, ইমমর্টালাইজ। এই যে দেখেন, they dedicate their lives, তারা তাদের জীবনগুলোকে উৎসর্গ করে। দেখেন জীবন কিন্তু একটা না, অনেকগুলো জীবন। এই যে এখানে বলা হচ্ছে তারা তাদের জীবনগুলোকে উৎসর্গ করে, যে জীবনগুলো, যে উৎসর্গকৃত যে জীবনগুলো, এখানে ডেডিকেশন শব্দটা নাই কিন্তু, যে আমি এখানে ইমমর্টালাইজেস নেব। হ্যাঁ, এই কাজটা কিছু কিছু বই করেছেন, তারা এখানে ইমমর্টালাইজেস দিয়ে রাখছে, ঠিক আছে, ইমমর্টালাইজেস দিয়ে রেখেছে। আই হোপ বিষয়টা ধরতে পারছেন ইনশাল্লাহ। এই যে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ গুলো মূলত এইভাবেই পড়তে হয়, বুঝছেন। আমরা অনেক সময় করি কি, এই জিনিসটাতে বুঝি না, না বুঝা বোকামি করে ফেলাই আর কি, আমরা ঠাড়া মুখস্থ করি। বাবারে, ঠাড়া মুখস্থ করার কিছু নাই, এটা অটোমেটিক্যালি পারা যায়, কেমন। আচ্ছা, আপনাদের জন্য একটা ছোট্ট তথ্য, সেটা হলো আমরা আগামী 16 জুন থেকে ইংলিশ ফর টিচার্স নামে একটা ব্যাচ চালু করতেছি। মানে যারা ইংরেজি শিক্ষক হতে চান, অথবা টুকটাক ইংরেজি পড়ান, বিভিন্ন কোচিং সেন্টারে পড়ান, অথবা আপনি আপনার ছোট ভাই বোনদেরকে পড়ান, আপনি আপনার সন্তানকে পড়ান, চাইলে আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। এই কোর্সটার মেয়াদ হবে 6 মাস প্লাস, ঠিক আছে। ক্লাসগুলো হবে রাত 10টায়, শনি, সোম, বুধ, শুক্রবারে ক্লাসটা কখনো থাকবে কখনো থাকবে না। এইখানে আপনার বেসিক টু অ্যাডভান্স A to Z গ্রামার শেষ করিয়ে দেওয়া হবে, ফ্রি হ্যান্ড রাইটিং করানো হবে, একাডেমিক অর্থাৎ আপনি স্কুল কলেজ লেভেলের একাডেমিক পড়ালে এখানে তাদের রাইটিংটা পড়ানো হবে। ক্লাসরুমে স্পোকেন ইংলিশ বা স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করানোর জন্য স্পোকেন ইংলিশের ক্লাস করানো হবে। একাডেমিক এবং আইএলটিএস এর রিডিং টিপস অ্যান্ড টেকনিক্স শেখানো হবে। এইখানে দুর্দান্ত কিছু ক্লাস থাকতেছে, ভোকাবুলারি সাথে প্রেজেন্টেশন। যারা শিক্ষকতা করেন অথবা করতে চাচ্ছেন, যারা চাচ্ছেন বৈজ্ঞানিক উপায়ে, সহজ সরল উপায়ে চমৎকারভাবে স্টুডেন্টদেরকে ইংরেজি পড়াবেন, অথবা দেখা গেছে যে আপনি আপনার চাকরির বয়স শেষ, চিন্তা করতেছেন কি করা যায়, সেক্ষেত্রে আপনার জন্য মাত্র 3000 টাকার এই বিনিয়োগটা হতে পারে। ইনশাল্লাহ আপনি শিক্ষকতা করে লাখ লাখ টাকা আর্ন করতে পারবেন যদি আপনার ডেডিকেশন থাকে আর কি। হ্যাঁ, এই আর কি। আর আপনারা জানেন যে আগামী 50 বছরে বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে, হ্যাঁ, ইংরেজির যেই মূল্য এটা কখনো কমবে না। ওকে ডিয়ার, আচ্ছা, তো অ্যাড হয়ে গেল আর কি একটা। আপনারা যদি প্রয়োজন হয় কোর্সটাতে যুক্ত হতে পারেন, মাত্র 3000 টাকায় আপনারা এখানে অনেকগুলো কোর্স পাচ্ছেন একসাথে। ওকে ডিয়ার, আচ্ছা,
এবার আমরা একটা উইদাউট ক্লুজ দেখবো। উইদাউট ক্লুজ আমার কাছে বেশি মজা লাগতো ছোটবেলা থেকে, কারণ উইথ ক্লুজে তারা হাত পা বেঁধে দিত। কিভাবে হাত পা বেঁধে দিত জানেন? কারণ আমি লিখতে চাচ্ছি ধরে নেন নাইস, উনি দিয়ে রাখছে ফাইন। আমি লিখতে চাচ্ছি বেটার, উনি দিয়ে রাখছে ধরে নেন গুড, এরকম আর কি। আচ্ছা তাহলে দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। হ্যাঁ, এটাও ঢাকা বোর্ড 2024-এ আসছিল। এটার গ্যাপ ফিলিংটা করি। তো দেখেন আমি সব সময়, আমার কাছে সব সময় গ্যাপ ফিলিং এ উইদাউট ক্লুজটা সব সময় ভালো লাগতো, কারণ এইখানে আমার মনের মাধুরী মিশায় আমি যে ওয়ার্ডটা ব্যবহার করতে চাই ঠিক সেটাই আমি লিখতে পারবো অর্থের সাথে সামঞ্জস্য রেখে। এখানে আমার হাত পা বাঁধার কোনো সুযোগ নাই। বাট আপনি যখন আমার উইথ ক্লুজ দিচ্ছেন, সেইখানে ওই বক্সের থেকে ক্লু এনেই আমাকে ইনপুট করতে হচ্ছে। এই দিক থেকে বেস্ট হচ্ছে, মানে আমার কাছে বেস্ট মনে হয় উইদাউট ক্লুজ। ওকে, এখন যিনি মিনিংই বোঝে না ভাই, তার জন্য তো ওই আমতলা জামতলা দুইটাই সমান, বুঝতে পারছেন? এই জন্য ভোকাবুলারিতে বস হইতে হবে। আমাদের যে কোর্সটার কথা বললাম, দেখেন এক কোর্সে অনেকগুলো কোর্স কভার হয়ে যাবে। এখানে কিন্তু ভোকাবুলারি নিয়ে ক্লাস পাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন ইন এনি ড্যাশ, মাথায় রাখবেন এনির পরে আমরা যে নাউনটা লিখব সেটা অবশ্যই সিঙ্গুলার হবে, সিঙ্গুলার নাউন। The development of communication in any dash creates an impact on the development of the economy dash gross product। তো এইখানে একটা বিষয় মনে আসতেছে, গ্রস প্রোডাক্ট। দেখেন তো এগুলোকে বলা হয় কলোকেশন, ঠিক আছে, বা ফ্রেজ বলতে পারেন। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি না জিডিপি, গ্রস প্রোডাক্ট চলে আসছে, তাহলে আমরা লিখবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস। আচ্ছা, অফ এনি কান্ট্রি। আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি? দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন ইন এনি, এখানে এভাবে বলতে পারেন রিজিয়ন অথবা কান্ট্রি অথবা সোসাইটি। তবে এটা সোসাইটির চাইতে বেটার হচ্ছে রিজিয়ন, কান্ট্রি লিখতে পারলে। তাহলে কি আসতেছে দেখেন, যে কোনো। আচ্ছা আমি এখানে নাউন কেন লিখলাম? ওই যে অ্যানি, এটা একটা ডিটারমিনার, এরপরে নাউন বসে, ঠিক আছে। অ্যানি মানে যে কোনো, যে কোনো মানে কি যে কোনো একটা, এটা একটা সংখ্যা, সংখ্যা বা ডিটারমিনারের পরে আমাদের কি লিখতে হবে? নাউন লিখতে হবে। তাহলে কি বলা হচ্ছে, যে কোনো দেশে কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যেটা, এই বিষয়টা ক্রিয়েট করে, সৃষ্টি করে, অ্যান ইম্প্যাক্ট বা রাখে, প্রভাব রাখে কিসের উপর? অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, অর্থনীতির উন্নয়নের উপরেও প্রভাব রাখে, জিডিপির উন্নয়নের উপরেও প্রভাব রাখে। তাহলে অর্থনীতি জিডিপি দুটো আলাদা আলাদা জিনিস, যুক্ত করব আমরা অ্যান্ড দিয়ে। ওকে, আপনি চাইলে এখানে অ্যাজ ওয়েল লিখতে পারতেন, বাট যেহেতু উইদাউট ক্লুজ এবং উইথ ক্লুজ এই জায়গাগুলোতে সিঙ্গেল ওয়ার্ড লিখতে হয়, আমি এখানে অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে পারবো না। ঠিক আছে ডিয়ার? ধন্যবাদ কাজী মোহাম্মদ ভাই, জাজাকাল্লাহ। আচ্ছা স্যার, প্রনাউন্সিয়েশন পড়ান কি? আমাদের এই কোর্সটাতে প্রনাউন্সিয়েশন নিয়েও ইনশাআল্লাহ সেশন থাকবে। ওকে ডিয়ার? আচ্ছা দেখেন, বাংলাদেশ ইন দিস সেন্স, এই সেন্সে বা এই অর্থে বাংলাদেশ হ্যাজ বিকাম ড্যাশ মডেল। এই মডেল বললেই আমাদের সামনে যে শব্দটা চলে আসে সেটা হচ্ছে রোল মডেল। ওকে, অথবা আপনি বলতে পারেন পারফেক্ট মডেল। ওকে, হ্যাঁ অনেক কিছু বলা যায়, এখানে আইডিয়ালও বলা যায় তো, কিন্তু যেহেতু এ দেয়া আছে আমরা তো আর এখানে আইডিয়াল লিখতে পারছি না। অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই দিক থেকে বাংলাদেশকে বলা যায় ডেভেলপমেন্টের মাধ্যমে তারা পৃথিবীর কাছে একটা রোল মডেল হয়ে গিয়েছে। হ্যাঁ দেখেন, এইটা তো ওই যে আওয়ামী লীগ সরকারের আমলে সম্ভবত, হ্যাঁ আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছিল। তো উন্নয়ন তাসবিহ পড়ানোর জন্য এই প্যাসেজটা দেওয়া হয়েছিল, বুঝতেই পারতেছেন। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, এই যে তৎকালীন গভর্নমেন্টের কথা বলা আছে, বর্তমান সরকার হ্যাজ, বলেন তো এটার উচ্চারণ কি হবে? এই যে এক ভাই আমাকে বললো যে স্যার
প্রোনাউন্সিয়েশন পড়াবেন নাকি? আচ্ছা, এটাই প্রোনাউন্সিয়েশন, বলেন এটার উচ্চারণ কি হবে? দেখেন, আমরা অনেকে এটাকে বলি শিডিউল। হ্যাঁ, আমরা অনেকে এটাকে বলি শিডিউল। মজার ব্যাপার হচ্ছে এটার ব্রিটিশ উচ্চারণ হচ্ছে শেজুল। হ্যাঁ, ব্রিটিশ উচ্চারণ হচ্ছে শেজুল, আর আমেরিকান যে প্রোনাউন্সিয়েশনটা সেটা হচ্ছে স্কেজুল। আপনারা জানেন কিনা জানি না, আপনাদেরকে আমি একটু দেখায় দেই, ঠিক আছে? আপনাদেরকে আমি একটু দেখায় দেই, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি ক্যামব্রিজ ডিকশনারিতে চলে গেলাম, এখানে গিয়ে এই যে দেখেন, এই যে আমি লিখলাম, হ্যাঁ আমি লিখলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তা আমরা বাঙালিরা এটাকে উচ্চারণ করি শিডিউল। হ্যাঁ, আমরা বাঙালিরা এটাকে উচ্চারণ করি শিডিউল। তো এইটা তো আসলে দাদা শিডিউল নাকি অন্য কিছু, দেখেন উচ্চারণটা দেখলেই বুঝতে পারবেন। এখন তো বলা হচ্ছে যে এটা একটা নাউন, সি মানে হচ্ছে কাউন্টেবল নাউন। এইবার উচ্চারণ শুনেন, ইউকে তারা কি বলছে? শেজুল। আমি কিন্তু আপনাদেরকে ক্যামব্রিজ অনলাইন ডিকশনারি থেকে দেখাচ্ছি। শেজুল, তাহলে শেজুল না, নট শিডিউল কিন্তু। হ্যাঁ, শেজুল। এবার ইউএস বা আমেরিকানরা কি বলে? Schedule. স্কেজুল। Schedule. স্কেজুল। Schedule. ওকে, আর এখানে কি শুনলাম আমরা? Schedule. শেজুল। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ওকে ডিয়ার, তাহলে দেখেন, the present government has scheduled, হ্যাঁ আমরা ব্রিটিশটাকে ফলো করার চেষ্টা করব, has scheduled dash and such projects। এই দেখেন, হ্যাঁ এটা আমি বুঝতেই পারতেছি, এইখানে অলরেডি প্রজেক্টই নিব আমি। তাহলে বর্তমান সরকার নিয়েছে, কি নিয়েছে? কিছু প্রজেক্ট নিয়েছে, and such projects, এবং এই প্রজেক্ট গুলো, তাহলে বুঝতেই পারতেছি বর্তমান সরকার প্রজেক্ট নিয়েছে এবং এই প্রজেক্ট গুলো রিসেন্টলি। তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি রিসেন্টলি, ইয়েট, মিনহোয়াইল, এই শব্দগুলো থাকলে সব সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ভাই এটা একদম গ্যারান্টি দিয়ে বলা যাবে না, অধিকাংশ ক্ষেত্রে হয়। বাট দেখেন, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো তাহলে তো এখানে ভার্বের 1 নাম্বার ফর্ম বা বেস ফর্ম দেয়া থাকতো না। তো কি বলতেছে যে সরকার কিছু প্রজেক্ট হাতে নিয়েছে বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যেগুলো সাম্প্রতিককালে ইনক্রিজ। দেখেন এখানে কিন্তু ইনক্রিজড নাই, তাহলে আমরা কি বলতে পারি? ভার্বের সামনে আমরা কি নিতে পারি? দেখেন এটা একটা অ্যাডভার্ব দেয়া আছে, দেখেন তো আমরা ক্যান নিতে পারি, আমরা মেই নিতে পারি। মেইটা হচ্ছে বেস্ট হতে পারে, যেগুলো ইনক্রিজ করাতে পারে দ্য লাইফস্টাইল অফ দ্য কান্ট্রি পিপল, দেশের মানুষের বা গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানটাকে ইনক্রিজ করতে পারে। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, এবার আসি আমরা, উই ক্যান ড্যাশ হিয়ার সাম অফ সাচ ডেভেলপমেন্টস। আমরা তেমন কিছু ডেভেলপমেন্ট এইখানে কি করতে পারি? উল্লেখ করতে পারি। তো উল্লেখ করার ইংরেজি কি? মেনশন। ওকে, উই ক্যান মেনশন। মেনশন শব্দটা কিন্তু একটা ভার্ব, যদিও সং থাকলে সাধারণত নাউন হয়, কিন্তু মেনশন শব্দটা হচ্ছে কি একটা ভার্ব। তা আমরা সেরকম কিছু ডেভেলপমেন্ট বা উন্নয়নের উল্লেখ করতে পারি। যেমন এখানে বলতেছে দা পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, এই যে পদ্মা মাল্টিপারপাস ব্রিজটা, দা ড্যাশ ওয়ে, আমরা এটাকে পড়ে আসছি এলিভেটেড ওয়ে অথবা দা এক্সপ্রেস ওয়ে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন দা বঙ্গবন্ধু টানেল আন্ডার দা রিভার ড্যাশ। তা আমরা জানি ওই যে আপনার কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেল করা হয়েছিল, এখন সম্ভবত এই নাম নাই, চেঞ্জ করা হয়েছে। তাহলে এই যে আমরা কি লিখবো? কর্ণফুলী। নামটার কেটা কিন্তু অবশ্যই বড় হাতের হবে। হ্যাঁ, কর্ণফুলী, কর্ণফুলী নদীর নিচে। হ্যাঁ, আচ্ছা, and a metro rail in Dhaka city. The national and international business will be dash. দেখেন এর কারণে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিজনেস গুলো কি হবে? আমরা বলতে পারি ফ্লারিশড হবে বাই দিস কাইন্ডস অফ কমিউনিকেশন ডেভেলপমেন্ট। এই ধরনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসাগুলো কি হবে? আমরা বলতে পারি ফুলে ফেপে উঠবে। ওকে, রিসেন্টলি থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট হয়, সবসময় হয় না ভাই।
ঠিক আছে, মামুন ভাই বলতেছে রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, সবসময় হয় না তো ভাই, এটা তো বোর্ড কোশ্চেন নিয়েছি আমি, এটা তো আমার বানানোর প্রশ্ন না দাদা। ঠিক আছে, অনেকে বলে যে এভরিডেই থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কে বলছে আপনারে? সবসময় তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না। যেমন ধরে নেন আমি বললাম যে আমি আমার এক ফ্রেন্ডের কথা বলতেছি, যে আমি আমার অনার্স লাইফে ফ্রেন্ডের সাথে থাকতাম, কথার কথা বললাম যে আমি আমার ফ্রেন্ডের পাশাপাশি থাকতাম। আমি বলতে পারি না যে প্রতিদিন তার সাথে আমি বিকেল বেলা ক্রিকেট খেলতে বেরোতাম। তাহলে এই যে প্রতিদিন দিয়ে কি পাস্ট টেন্স বোঝায় না? বোঝায়। আবার আমি আপনাকে বলতে পারি যে সামনের মাসে আমি আপনার এলাকায় শিফট হয়ে আসবো, হ্যাঁ, তখন প্রতিদিন আপনার সাথে আমি দেখা করব, এই যে এভরিডেই আছে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে? হ্যাঁ, আমরা এই যে পড়ে আসছি আর কি, সামটাইমস, এভরিডে, রেগুলারলি, এই শব্দগুলো থাকলে হবে এর কোনো গ্যারান্টি নাই, হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, তো দেখেন দ্য ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস উইল বি ড্যাশ, তাহলে আমরা কি বলতে পারি? ফ্লারিশড। হ্যাঁ, অনেক কিছু লেখা যায়, আমরা লিখতে পারি ডেভেলপড, আমরা কি লিখতে পারি? দেখেন এনরিচড, অনেক কিছু লেখা যায় by these kinds of communication development। ঠিক আছে ডিয়ার, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ওকে ম্যান, তাহলে এবার আসেন আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের আরেকটা কোয়েশ্চেন দেখব। সেম কথা বলতেছে, মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, প্রয়োজন হলে গ্রামাটিক্যাল চেঞ্জটাকেও আপনি করতে পারবেন, বা প্রয়োজন হলে গ্রামাটিক্যাল চেঞ্জ দিতে পারবেন। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু দেখে নেই। এখানে কি বলা আছে? কমিউনিকেটিভ কম্পিটেন্স, যোগাযোগের দক্ষতা, রেফার্স টু মানে হচ্ছে বোঝায়। আমরা এখানে বলতে পারতাম কমিউনিকেটিভ কম্পিটেন্স মিন্স, কমিউনিকেটিভ কম্পিটেন্স বা যোগাযোগের দক্ষতা হলো দ্য ড্যাশ টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি। আচ্ছা, আমরা একটু গ্যাপগুলোকে দেখে নেই, মানে ওয়ার্ড গুলো দেখে নেই, এখানে কি কি দেয়া আছে। আমাদের এখানে দেয়া আছে ডেভেলপড, এটা ভার্বের 3 নাম্বার ফর্ম। আবার আমাদের জানা আছে ভার্বের 3 নাম্বার ফর্ম মানেই হলো সেটা অ্যাডজেক্টিভ। অ্যাবিলিটি, এইটা একটা নাউন। অ্যাকুইজিশন মানে হলো অর্জন, এইটাও একটা নাউন। মাদার সবাই জানেন, ইউজুয়াল সবাই জানেন, ইউজড জানেন, আমরা অনেকে এটাকে উচ্চারণ করি অ্যাওয়ার, হ্যাঁ এটা অ্যাওয়ার না, আওয়ার, হ্যাঁ আওয়ার, হ্যাঁ। আচ্ছা, এই দেখেন আওয়ার, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস এটা একটা অ্যাডজেক্টিভ। ফ্যাক্ট মানে বিষয়। কমিউনিকেশন নাউন। ন্যাচারাল এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাকুরেট এটা একটা ভার্ব। লার্নিং এটা নাউন বা জিরান। কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ, কম্পিটেন্ট মানে দক্ষ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আসলে আমরা এবার একটু মিলায় দেখি কি বলা যায়। So let's say communicative competence refers to the dash, communicative competence বলতে বোঝায় the dash, কি বোঝায়? এই যে দেখেন অলরেডি চলে আসছে, the ability। এখন বলতে পারেন ভাইয়া আপনি কেমনে বুঝলেন এখানে অ্যাবিলিটি বা এই যে নাউনটা হবে? ওই যে আমরা বলেছিলাম একটু আগে যে ডিটারমিনার এবং প্রেপোজিশন এর মাঝখানে গ্যাপ থাকলে নাউন বসে। তাহলে কমিউনিকেটিভ কম্পিটেন্স বা যোগাযোগের দক্ষতা বলতে বোঝায় the ability to use language, ভাষা ব্যবহার করার অ্যাবিলিটিটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি, যথাযথভাবে, in various circumstances, বিভিন্ন পরিস্থিতিতে। অর্থাৎ যোগাযোগের দক্ষতা বলতে বিভিন্ন পরিস্থিতিতে ভাষাকে যথাযথভাবে ব্যবহার করার যোগ্যতাকে বোঝায়। ওকে, আচ্ছা, there are two ways of dash communicative competence। কমিউনিকেটিভ কম্পিটেন্সটাকে ড্যাশ করার দুইটা ওয়ে আছে। তাহলে ডেভেলপ, অ্যাবিলিটি, অ্যাকুইজিশন, ন্যাচারাল ইউজড। আচ্ছা, ডেভেলপটাকে আমরা আইএনজি যোগ করে দিতে পারি। দেখেন there are two ways of, এই যে আমরা জানি প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যোগ হয়। ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স, এই যে যোগাযোগের দক্ষতা, আমি আপনার সাথে বাংলা বলছি বা ইংরেজি যদি বলি, বা আপনি আমার সাথে বাংলা বলেন বা ইংরেজি বলেন, এই যোগাযোগের দক্ষতা বা ভাষাগত যে দক্ষতাটা, এইটা অর্জন করার দুইটা ওয়ে আছে। ইনার ল্যাঙ্গুয়েজ, একটা ভাষায় এই কাজটা করতে গেলে দুইটা ওয়ে আছে। দ্য ফার্স্ট ইজ, প্রথম যে পদ্ধতিটা, দেখেন ভাষা শেখার দুটো সিস্টেম আছে বা দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতিকে বলা হয় অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে অর্জন, যেটা আমরা সাবলীল ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে শিখি।
যেমন আমরা বাঙালি হিসেবে বাংলা ভাষাটা একদম নরমালি অবচেতন মন, আমাদের অবচেতন মন অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমরা ভাষাগুলো শিখে ফেলছি। ছোটবেলায় প্রথম জন্মের পর আমরা কথা বলতে পারতাম না, কান্না করতাম। হ্যাঁ, আমরা কান্না টান্না করতাম, খাবার খাইতে মন চাইলে কান্না করে দিতাম। তারপরে দেখা গেছে এক সময় যখন বুঝলাম যে করা লাগে, তারপরে আমরা আস্তে আস্তে মায়ের ভাষা শুনে শুনে আমরা আত্মস্থ করে ফেললাম। আমাদের সেখানে গ্রামার নিয়ে কোনো চিন্তা করা লাগে নাই, ঠিক আছে, টেন্স ভয়েস নিয়ে চিন্তা করতে হয় না, আমরা অটোমেটিক্যালি শিখি। এটাকে বলা হয় অর্জন, অ্যাকুইজিশন। তাহলে ভাষা আয়ত্ত করার মানে পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাকুইজিশন, স্বাভাবিকভাবে যেটা চলে আসে নিজের মধ্যে। যেমন দেখবেন আপনার পরিচিত অনেক অনেক মানুষ আছে যারা ধরেন আজ থেকে 15 বছর আগে সৌদি আরব চলে গেছে, অথবা কোরিয়া চলে গেছে, জাপান চলে গেছে। তো তারা কিন্তু ধরে নেন যে যারা সৌদি আরব, কোরিয়া, জাপান এখানে চলে গেছে, তারা ধরে নেন তখন ভাষা শিখে যায় নাই, কিন্তু এখন বাংলাদেশে আসার পর আপনার সেই মামা, চাচা, ভাই, বোন, বন্ধু, বাবা, উনি অনর্গল আরবিতে কথা বলতেছে। এই কথাটা কিন্তু তিনি মানে আরবি গ্রামার, ব্যাকরণ বা সচেতন ভাবে শিখতে হয় না, এটা অটোমেটিক্যালি তার মধ্যে চলে আসছে। এটাকে বলা হয় অ্যাকুইজিশন। আর লার্নিং কি, যেটা আপনি খুব সচেতন ভাবে রুল চিন্তা করে আমারে করতে হবে, না শিখলে বিপদে পড়বে, এই সেই চিন্তা করে করে যেটা শেখেন, সেটা হচ্ছে কি আপনার লার্নিং। তাহলে লার্নিং, আমরা কিন্তু ইংরেজিটাকে লার্নিং করি, বাংলাটা আমরা অ্যাকুয়ার বা অ্যাকুইজিশন করছি। ওকে, সো দেখেন দ্য ফার্স্ট ইজ, প্রথমটা হলো অ্যাকুইজিশন, অর্জন, which is similar to the way, যেটা হচ্ছে ঠিক সিমিলার ওয়ে people develop ability in their mother tongue। ওই যে দেখেন মানুষ তার মাদার টাং বা মাতৃভাষায় যেভাবে অ্যাবিলিটিটাকে ডেভেলপ করে, সেটার সিমিলার বিষয়টাই হচ্ছে অ্যাকুইজিশন। যেমন আমাকে আপনি 15 বছর নিয়ে গিয়ে যদি সৌদিতে রাখেন, আমি আরবি কথা বলতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে, এরকম আর কি। দেখেন they are aware of the dash that, তারা শুধু এই বিষয়টা সম্পর্কে সচেতন যে আমার একটা নাউন দরকার, ফ্যাক্ট, ফ্যাক্ট মানে বিষয়, এই বিষয়টাই সচেতন যে দে আর, আমরা জানি বি ভার্ব, বি ভার্বের পর অ্যাক্টিভ ভয়েসে আইএনজি যোগ হয়, দে আর ইউজিং। এই যে দেখেন আমার এখানে ছিল ইউজ, কিন্তু আমি বানাই ফেললাম কি ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ, তারা এই ভাষাটাকে ব্যবহার করছে ফর। তাহলে প্রেপোজিশনের পরে আইএনজি যোগ করে, আইএনজি যোগ করতে হয় কেন জানেন, তাকে নাউন বা জিরান বানানোর জন্য। আর যদি তার নাউন ফর্ম থাকে তাহলে আমাদের নাউন বা জিরান না বানালেও চলবে। তারা জাস্ট এই জিনিসটা মাথায় রাখে যে তারা ভাষাকে ব্যবহার করছে ফর কমিউনিকেশন। ইট ইজ আ ড্যাশ সাবকনশিয়াস প্রসেস। তাহলে আমরা কি বলতে পারি, ইটস আ ন্যাচারাল, এটা একটা স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত, সহজাত পদ্ধতি, ইন হুইচ, যেখানে ইউজার্স, ব্যবহারকারীরা, আর নট aware of acquiring a language, অর্থাৎ এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ব্যবহারকারীরা সচেতনভাবে না শিখে অটোমেটিক্যালি শিখে ফেলে। ইন নন টেকনিক্যাল টার্ম, সহজভাবে বলতে গেলে, সহজ ভাষায় বলার ইংরেজি হচ্ছে নন টেকনিক্যাল। হ্যাঁ, অ্যাকুইজিশন ইজ পিকিং আপ আ ল্যাঙ্গুয়েজ। অ্যাকুইজিশন মানে হলো একটা ভাষাকে পিক আপ করা, গ্রহণ করা। দেখেন এতটুকু কিন্তু বাক্য শেষ। কিভাবে গ্রহণ করা? স্পন্টেনিয়াসলি। আমার একটা অ্যাডভার্ব দরকার, কারণ এই যে পিক আপ, এটা হলো একটা ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য আমি কি নেব, অ্যাডভার্ব। এই যে দেখেন আমি এবার এই অ্যাডজেক্টিভটারে জাস্ট একটা অ্যাডভার্ব বানাই দেব, স্পন্টেনিয়াসলি। এই হচ্ছে কি ঘটনা আর কি। তো আমরা গ্যাপ ফিলিং যখন করতে চাই বা করতে যাই, আমরা একটা মারাত্মক বোকামি করে ফেলি। আমরা করি কি, এই পুরোটা দেখা বারবার মুখস্থ করি। ভাইরে, এটা তো মুখস্থ করার বিষয় না, আপনাকে জাস্ট ওয়ার্ড গুলো বুঝতে হবে, ওয়ার্ড গুলোর মিনিং গুলো বুঝতে হবে, এবং তার পার্টস অফ স্পিচ কি, গ্যাপে কি বসাতে হবে। যেমন আপনি বুঝতে পারতেছেন যে ডিটারমিনারের পর একটা নাউন বসে, যে নাউন বসাবেন। ওকে ডিয়ার, এখন নাউন বসালেই তো হবে না, আপনাকে আবার এখানে চিন্তা করে দেখতে হবে যে আসলে মিনিং মিলে কিনা। যেমন দেখেন আমি একটা এক্সাম্পল সাধারণত আমার ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করি। আমরা জেনে আসছি যে ডিটারমিনার এবং প্রেপোজিশন এর মাঝখানে কি বসে, নাউন বসে, ঠিক আছে। অনেকে এই তথ্যটাকেই এইভাবে পড়ে আসছে যে দা এবং অফের মাঝখানে নাউন বসে। ওকে, শুধু দা আর অফ না, যে কোনো ডিটারমিনার আর প্রেপোজিশনের মাঝখানে নাউন বসে। এখন ধরেন আমি একটা ভার্ব নিচ্ছি,
আমি একটা ভার্ব নিলাম ক্রিয়েট, এটা কিন্তু একটা ভার্ব। হ্যাঁ, আমি এখন এখান থেকে কিছু ওয়ার্ড বের করতেছি। দেখেন আমি নিলাম ক্রিয়েটিভিটি, এটা একটা নাউন। এর মানে কি বাবা? এর মানে হলো সৃজনশীলতা। এটার অ্যাডজেক্টিভ হচ্ছে, আচ্ছা এটা একটা নাউন লিখি, ক্রিয়েশন, এটা একটা নাউন। এর মানে হলো সৃষ্টি। ঠিক আছে, ভার্ব থেকে আমি নিচ্ছি, অনেকগুলো নেওয়া যাবে। এটার আরেকটা নাউন হলো ক্রিয়েটর, মানে হলো স্রষ্টা। এটার একটা অ্যাডজেক্টিভ হচ্ছে ক্রিয়েটিভ, এর মানে হলো সৃজনশীল। এটার অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়েটিভলি। ওকে, এটার নাউন আছে ক্রিয়েচার। আমি সব নিচ্ছি না। দেখেন এখন আপনাকে যদি একটা গ্যাপ ফিলিং এরকম দেয়া হয়, ধরুন আপনাকে একটা গ্যাপ ফিলিং দেয়া হলো, দা ক্রিয়েট অফ দিস ইউনিভার্স ইজ আল্লাহ। এখন আপনি বুঝতে পারতেছেন এইখানে একটা ডিটারমিনার আছে, এইখানে একটা প্রেপোজিশন আছে। সো মিডল পয়েন্টে আমাকে একটা নাউন লিখতে হবে এবং আমাকে ভার্বটা দেয়া আছে ক্রিয়েট। এখন আপনার মনে চাইলেই কি আপনি এইখানে ক্রিয়েটিভিটি শব্দটা লিখতে পারবেন? আপনার মনে চাইলেই কি আপনি এখানে ক্রিয়েশন শব্দটা লিখতে পারবেন? পারবেন না। নাউন লিখলেই হবে না, আপনাকে সেন্টেন্সের অর্থ তো প্রকাশ করতে হবে। তাহলে আপনি দেখেন এখানে যদি বলতেন দ্য ক্রিয়েটিভিটি অফ দিস ইউনিভার্স ইজ আল্লাহ, নাউজুবিল্লাহ, তাহলে হয়ে যেত এই পৃথিবীর সৃজনশীলতা হলো আল্লাহ। নো, এই পৃথিবীর স্রষ্টা হচ্ছেন আল্লাহ। তাহলে আমাকে এখানে অবশ্যই ক্রিয়েটর লিখতে হবে। হ্যাঁ, ক্রিয়েশন বা ক্রিয়েচার বা ক্রিয়েটিভিটি লিখতে পারবো না। তার মানে একটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ জানলেই হবে না, আপনাকে তার পারফেক্ট ব্যবহারটা শিখতে হবে। ওকে, সো ডিয়ার লার্নার, আশা করি ইনশাআল্লাহ গ্যাপ ফিলিং এর এই বিষয়গুলো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনাকে অন্তত এই গ্যাপ ফিলিং আর কেউ আটকাইতে পারবে না। ওকে ডিয়ার, তো আমি আপনাদের জন্য এখানে একটা গ্যাপ দিয়ে রাখলাম, এটা একটু আপনারা পড়ে নিন। হ্যাঁ, আচ্ছা যাক, আমি এটা করেই দিই, ছোট আছে। ইফ ইউ ওয়ান্ট টু, এই যে দেখেন টু দেয়া আছে, তো আমরা জানি টু এর পরে ভার্ব থাকলে বেস ফর্ম বসে, ড্যাশ ইংলিশ প্রপারলি। যদি তুমি ইংরেজিটাকে প্রপারলি এবং ফেয়ারলি কি চাও, বলতে চাও বা ব্যবহার করতে চাও, শুধু বলার, আমরা তো লিখিও অনেক সময়, সো আমাদের উচিত এখানে ইউজ শব্দটাকে ব্যবহার করা। তাহলে দেখেন, যদি তুমি ইংরেজিটাকে প্রপারলি, সঠিকভাবে এবং খুব চমৎকারভাবে ব্যবহার করতে চাও, ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল। তোমাকে রাইটিং স্কিল ইউজ করতে হবে। তাইলে এখানে রাইটিং স্কিল যেহেতু বলছে, আমি এখানে ইউজ না বলে রাইট শব্দটা ব্যবহার করতে পারি। এই উইদাউট ক্লুজের মজাটাই এখানে, আমি চাইলে একাধিক শব্দ ব্যবহার করতে পারবো এই জায়গাটাতে। ঠিক আছে, তো খেয়াল করেন, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ অর রাইট ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি, যদি তুমি খুব ফেয়ারলি এবং প্রপারলি ইংরেজি লিখতে চাও, ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল। তোমাকে রাইটিং স্কিল অর্জন করতে হবে। ওকে, টু অ্যাটেইন দিস স্কিল, এই স্কিলটা অর্জন করার জন্য ইউ নিড ড্যাশ সাম মেজার্স, তোমাকে কিছু মেজার কি করতে হবে? এই দেখেন, ইউ নিড ফলো সাম মেজার্স, ইউ নিড টেক সাম মেজার্স, তোমার কিছু মেজার্স বা পদক্ষেপ নেওয়া উচিত, পদক্ষেপ ফলো করা উচিত। ওকে, এট ফার্স্ট, প্রথমত ইউ শুড ড্যাশ ইউর ভোকাবুলারি, তোমাকে তোমার ভোকাবুলারিটা বা শব্দ ভান্ডারটা বাড়াতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? ইনক্রিজ। এক শব্দ দিয়ে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, শুড আছে যেহেতু, আমরা জানি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়। ওকে, অথবা বিল্ড বলতে পারেন, ইউ শুড বিল্ড। আচ্ছা যাক, ওকে, সিন্স, কারণ এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গায় ওয়ার্ডস আর রিকোয়ার্ড, ওয়ার্ডের প্রয়োজন। ওয়ার্ড উইল হেল্প ইউ ড্যাশ ইউর আইডিয়াস অ্যাপ্রোপ্রিয়েটলি, ওয়ার্ডগুলো তোমাকে তোমার আইডিয়া অ্যাপ্রোপ্রিয়েটলি ড্যাশ করতে সাহায্য করবে। তো দেখেন তো, আপনার মনে হয় জানা আছে যে হেল্পের পরে সাধারণত ধরেন একটা ব্যক্তি দেয়া আছে, এরপরে আমরা ভার্বের এক নাম্বার ফর্ম লিখতে পারি, আবার টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখতে পারি।
তো গ্যাপ ফিলিং এ একটা করে ওয়ার্ড লিখতে হয়, দুটো ওয়ার্ড লেখার কোনো সুযোগ নাই। তাহলে আমরা কি লিখবো? ওয়ার্ডস উইল হেল্প ইউ টু কনভে ইউর আইডিয়াস। কনভে মানে পৌঁছে দেয়া, তোমার এই আইডিয়াগুলোকে পৌঁছে দিতে, অথবা এক্সপ্রেস ইউর আইডিয়া, তোমার এই আইডিয়াগুলোকে প্রকাশ করতে। ওকে, ওয়ার্ড তোমাকে তোমার আইডিয়া প্রকাশ করতে সহায়তা করবে। নেক্সট, পরবর্তীতে ইউ শুড নো হাউ টু অ্যারেঞ্জ ড্যাশ ইন আ সেন্টেন্স। এরপর তোমাকে জানতে হবে একটা সেন্টেন্সে কিভাবে অ্যারেঞ্জ করতে হয়। তাহলে সেন্টেন্সের মধ্যে কি অ্যারেঞ্জ করতে হয়? ওয়ার্ড। দেখেন, হাউ টু অ্যারেঞ্জ ওয়ার্ড না, কিন্তু ওয়ার্ডস, কারণ একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড থাকবে না, একাধিক ওয়ার্ড থাকবে। হ্যাঁ, একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হতে পারে। তারপরে প্রথমে তোমাকে ভোকাবুলারি শিখতে হবে, এরপরে শিখতে হবে কিভাবে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জ করতে হয়। হিয়ার, এইখানে গ্রামার উইল হেল্প ইউ, গ্রামার তোমাকে সহায়তা করবে। দ্য ড্যাশ ওয়ে, দ্য বেস্ট ওয়ে, দ্য প্রপার ওয়ে, তোমাকে একদম প্রপার ওয়েতে হেল্প করবে। এই যে দা প্লাস নাউন, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ হবে। ফর দ্যাট, সেজন্য বেসিক ড্যাশ আইটেমস মাস্ট বি নোন টু ইউ। বেসিক গ্রামার যেহেতু হেল্প করবে, বেসিক গ্রামাটিক্যাল আইটেমস, আইটেম যেহেতু নাউন, গ্রামারের অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রামাটিক্যাল। ওকে, দেন ইউ হ্যাভ টু ড্যাশ ইউর জেনারেল নলেজ। এরপরে আপনাকে কি করতে হবে? বাড়াতে হবে, এনরিচ, সমৃদ্ধ করতে হবে, এক্সপ্যান্ড, বাড়াতে হবে ইউর জেনারেল নলেজ, আপনাকে আপনার সাধারণ জ্ঞান বাড়াইতে হবে। এখন ধরে নেন আপনি, একটা মজার বিষয় বলি, অনেকে বলে যে ভাই আপনার কাছে কোর্স করলে কি আমি যা খুশি তাই লিখতে পারবো? জি না, জীবনেও পারবেন না। আপনারা যদি বলা হয় যে মীর জালাল সুমন স্যারের বাপের নিয়ে লেখো, মানে আমার আব্বারে নিয়ে, আমার বাপের নামই আপনি জানেন না, আমার আব্বার বয়স জানেন না, বাইচা রয়েছে না মরে গেছে জানেন না, আপনি কি লিখবেন? তার মানে মধ্যে কথা হচ্ছে কেউ চাইলেই লিখতে পারবেন এরকম না। আপনি একটা জিনিস বলতে পারবেন যে মীর জালাল সুমন স্যারের বাবা হচ্ছে তার মায়ের হাজবেন্ড, হ্যাঁ, এই তারপরে তিনি একজন পুরুষ মানুষ, তিনি অক্সিজেন গ্রহণ করতেন, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেন বা করে। তো এই ঘটনাটা ঘটছে কি জানেন? এইরকম অদ্ভুত জেনারেলাইজ তথ্য দেওয়া ছাড়া আপনার আর কোনো তথ্য দেওয়ার সুযোগ নাই। তো সো কেউ যদি মনে করে ভাই আপনার কাছে কোর্স করে কি আমি সব লিখতে পারবো, পারবেন না। শর্ত হচ্ছে আপনাকে সেই বিষয়ের জেনারেল নলেজটা জানতে হবে। এখন ধরে নেন একজনকে বললো যে সাবমেরিন কেবল নিয়ে তুমি 2 মিনিট কথা বলো, অথবা সাবমেরিন কেবল নিয়ে তুমি 2টা লাইন লেখো। এখন এই ভদ্রলোক জানেই না সাবমেরিন কেবলটা কি, এটা কি ডুব দিয়ে পানির নিচে যায়, এটা কি এক ধরনের মাছ নাকি খাবার, কি এটা না জানলে তো লিখতে পারবেন না। সো এটাই বলা হচ্ছে, দেখেন, দেন ইউ হ্যাভ টু এক্সপ্যান্ড ইউর জেনারেল নলেজ টু জেনারেট আইডিয়াস। এরপর আপনাকে আপনার সাধারণ জ্ঞানটা বাড়াতে হবে যাতে করে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন, তৈরি করতে পারেন, এন্ড মেক সেন্টেন্সেস অ্যাকর্ডিংলি, এবং সেই অনুযায়ী বাক্য তৈরি করতে পারেন। বি ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ হন, and try to dash sentences of your own, এবং নিজের সেন্টেন্স লেখা শিখেন বা নিজে নিজে বাক্য বানাতে শিখুন। and try to write sentences, যেহেতু রাইটিং স্কিলের কথা বলা হয়েছে, write sentences or make sentences of your own, নিজে থেকে সেন্টেন্স বানিয়ে লেখা শিখুন। ফাইনালি, অবশেষে, রেগুলার প্র্যাকটিস or রেগুলার রাইটিং, আপনি যদি নিয়মিত লেখালেখি করেন, উইল হেল্প ইউ সাকসিড ইন অ্যাচিভিং দিস স্কিল, এই স্কিলটা অর্জন করতে আপনাকে সহায়তা করবে। ওকে ডিয়ার, তো আশা করি ইনশাআল্লাহ আমাদের এই যে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের এই গ্যাপ ফিলিং গুলো দেখে আপনার মাথায় অন্তত ধারণা চলে আসছে যে গ্যাপ ফিলিংটা আসলে ঠিক কিভাবে করতে হয়। আজকে মোটামুটি রাত হয়ে গেছে অনেক, আর দীর্ঘায়িত করছি না। আপনাদের জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের যদি পরিচিত কেউ থাকে যারা আমাদের এই অনলাইন কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন, এই কোর্সটাতে যুক্ত হয়ে তার যদি অন্তত ক্লাস 10 পাস হয়, আর যদি 2 ঘন্টা সকালে এবং 2 ঘন্টা রাতে পড়তে পারে, পড়ার সুযোগ থাকে, ইনশাআল্লাহ তিনি প্রাইমারি লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত খুব ইজিলি পড়াতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, আদাব, তারা।